2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় শহীদ পরিবারের ক্ষোভ। প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিনেত্রী শাওন সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সংস্কার কাজে ধীরগতি সহ নানা কারণে রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে পার্ক। সীমিত সবুজের নগরীতে ব্যাহত হচ্ছে শিশুদের বিকাশ। শোক আর শ্রদ্ধায় খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। গ্র্যান্ড মুসল্লায় মানুষের ঢল, শোককে শক্তিতে পরিণত করার বার্তা। এবং নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে কানাডা মরক্কো। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। আমি লিডিং আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানিয়ে দিব পুরো খবর। দেশের প্রচলিত আইনেই জুলাই হত্যার বিচার হবে, তবে কেউ যাতে অবিচারের শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে আয়োজিত জাতীয় জুলাই সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা দেশের সব মানুষের অর্জন। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিশোধ নয়, এই মুহূর্তে প্রয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করা। এদিকে অভ্যুত্থানের 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবারগুলো। শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জুলাই সম্মেলনে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর ব্যথা এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। 2 বছরও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চান শহীদ পরিবারগুলো। দাবি জানান পুনর্বাসনের। শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকলের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে জাতিকে বিভক্ত করে নয়। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, স্বজন হারিয়ে ও আহত হয়ে আপনারা যে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, সেই সব কষ্ট আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দেশের আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে জাতীয় জুলাই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগকে দেশের রাজনীতি করতে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই নিয়ে দেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
হয়েছে এবং আজকে সঞ্চালনায় আপনাদের সাথে। জুলাই আগস্টের শহীদ পরিবার ও আহতদের নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় জুলাই সম্মেলন 2026। দেশের বিভিন্ন জেলা থেকে জুলাইয়ে অংশ নেয়া যোদ্ধারা অংশ নেন এই অনুষ্ঠানে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণহত্যা করেও শেখ হাসিনার অনুশোচনা নেই, বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিগগিরই গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই নিয়ে দেশ এখন দুই ভাগে বিভক্ত। এক পাশে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, আরেক পাশে মৌলবাদ গণতন্ত্র ধ্বংস করতে চায়। আবার অনেকেই জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার পাশাপাশি সবাইকে মূল্যায়নের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন, আমরা সেখানে গেজেটভুক্ত করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এরই মধ্যে অনেককেই বিদেশে চিকিৎসা করানো হয়েছে। পাশাপাশি 14,000 আহত জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছে সরকার। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন। শুক্রবার সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগপত্র জমা দেন। শাহবাগ থানার ওসি জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। ডিএমপির এডিসি জানান, অভিযোগের তদন্ত করবে ডিবির সাইবার টিম। আমরা তাদের নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা, উস্কানিমূলক ভিডিও বার্তার কারণে। অতি দ্রুত যে আসামিগুলো এখনো চলমান আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবে। সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটার পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। অভিযোগ হচ্ছে যে অনলাইনের কিছু ভিডিও বা কন্টেন্টের বিষয়ে। গণহত্যার দায়ে অভিযুক্তদের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি করেছেন, বিচার বিলম্বিত হওয়ায় অভিযুক্তদের দোসররা প্রকাশ্যে আস্ফালনের সুযোগ পাচ্ছে। তিনি জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী 6 জুলাই থেকে শুরু হবে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি। 15 জুলাই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে বলেও জানিয়েছেন তিনি। জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। রাজধানীর গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি সর্বশেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন জিহাদুল ইসলাম।
জিহাদ, আমরা যতদূর জেনেছি যে ফুলবাড়িয়া ফ্লাইওভারের সামনেই আসলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। জামায়াত কি আসলে কারো বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কিনা? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে কি? সাফায়াত, এখানে এখন থেকে অন্তত 1.5 ঘন্টা আগের ঘটনা এটি, এবং যখন জামায়াতের যে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক এই ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচেই তারা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, এবং যেই মিছিলটি পূর্ব ঘোষিত ছিল এবং তারা সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্বের বিরুদ্ধে মূলত এই মিছিলের আয়োজন করছিলেন। এবং মিছিলের পূর্ব প্রস্তুতির সময় মূলত একটি দল বা একটি গ্রুপ বলা চলে যে তারা এসে তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি বা নানা কিছু ছিল এবং তারা হামলা করেছেন। সে সংক্রান্ত বেশ কিছু ফুটেজ বা নানা কিছু আমরা আমাদের হাতে এসেছে, এবং সেই সব বিষয় নিয়েই তারা, যেমন জামায়াতের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় যারা বিএনপির কর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারাই মূলত এই হামলাটি চালিয়েছেন, তেমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যদি সবশেষ পরিস্থিতি আপনাকে জানিয়ে রাখতে চাই, ফ্লাইওভারের এই নিচে যেই হামলাটি হয়েছে সেটিকে ঘিরে প্রায় 20 জনের মতো আহত বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে, এবং জামায়াতের যে প্রসার সেল রয়েছে সেখান থেকে কিন্তু তেমনটি নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা মুমূর্ষ বলেই তারা জানিয়েছেন। তাদের 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে বলেই জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। জামায়াত যেমনটা বলছেন যে এখানে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই বিএনপির বিরুদ্ধে তারা অভিযোগ এনেছেন, এবং তারা বলছিলেন নগর প্লাজা নামে একটি ভবনে দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে আসছিলেন এবং সেখানে চাঁদা দাবি করে সেটির নিয়ন্ত্রণ নিতে সেই ভবনটি তালাবদ্ধও করেছিলেন, এবং পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে সংহতি জানানো হয় এবং তারা ব্যবসায়ীদের সাথে একত্রিত হয়ে এই এলাকার, অর্থাৎ গুলিস্তান সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার চাঁদাবাজ নির্মূলে মূলত আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করছিলেন, এবং সেই মিছিলের যখন প্রস্তুতি নিচ্ছিলেন বিকেলের দিকে, এবং তখনই কিন্তু মূলত প্রস্তুতি নেওয়ার পরেই তারা মিছিলটি করতেও পারেননি, এখানে একটি গ্রুপ এসে হামলা করে, এবং জামায়াতের পক্ষ থেকে তারা নিশ্চিত করছেন যে যারা হামলা করেছে তারা বিএনপির সক্রিয় সদস্য এবং স্থানীয় বিএনপির যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতাকর্মী এবং পদধারী অনেকে রয়েছেন, সেটি তাদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে তার পরপরই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এসে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন, এবং তার পরবর্তীতে কিন্তু যখনই এখান থেকে 2টি গ্রুপকে এসে আলাদা করে দেওয়া হয় এবং সড়কের যে যান চলাচল ব্যবস্থা সেটিও স্বাভাবিক করা হয়, কারণ এই ঘটনার পরপর প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছিল জামায়াতের নেতাকর্মীরা এবং তারা বিক্ষোভ করে আসছিলেন। সেই বিক্ষোভটি অবশেষে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পরে সেটি অপসারণ হয় এবং 2টি পক্ষই আলাদাভাবে চলে যায়, এবং জামায়াতের যারা আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদেরকে চিকিৎসা কার্যক্রমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সাফায়াত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফুলবাড়িয়াতে জামায়াতের যে মিছিল ছিল সেখানে হামলার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে, সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা, তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবারে চ্যানেল 1-এর আয়োজন শনিবারে জানালা। এবারে বিষয় এখানে এক পার্ক ছিল। রাজধানী থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শিশু পার্ক। সংস্কার কাজের ধীরগতি সহ নানা কারণে দখল হয়ে যাওয়া এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত পার্ক না থাকায় সীমিত সবুজের এই নগরীতে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। রাজধানীর নারিন্দায় জুনিয়র লায়ন্স ক্লাব, অথচ কাগজে এই জায়গাটি শিশু পার্ক। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পার্ক দখল করে বানানো হয়েছে এই স্থাপনা। ভবনটিতে রয়েছে একটি কমিউনিটি সেন্টারও। স্থানীয়দের অনেকেই জানেন না এখানে একসময় একটি শিশু পার্ক ছিল, আর যারা জানেন তাদের কাছে সেটি এখন শুধুই স্মৃতি। এটা সব ধারণা নেই, আমি গেল দীর্ঘ 4 বছর তোমার, কিন্তু আমার ওরকম জানি না। আমরা অনেক ছোটকাল দেখছি, ঠিক আছে, কিন্তু এখন নাই, ঠিক আছে, এখন হচ্ছে ক্লাব, নাইস ক্লাব। ক্লাবের দায়িত্বে থাকা একজন জানান এখানে নিয়মিত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ কবির হোসেন কবির এই ক্লাবের সভাপতি। কথাবার্তা বললে
আমরা তো মনে করেন বসছি আপনাকে মাত্র আজকে 1.5 বছর যাবত। এর আগে আমি গভর্নমেন্টের সময় দেখছি বিগত দিনে অনলাইনে যে ওর আগে ছিল অনেকে। শুধু ঢাকা দক্ষিণের নারিন্দা শিশু পার্কই নয়, বরং একই অবস্থা কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কেরও। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে পার্কটির একটি বড় অংশ হারিয়ে গিয়েছে। পার্ক ধ্বংস করে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশ থাকলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। পরিবেশবিদদের মতে রাজধানীর সীমিত সবুজ এলাকা এভাবে কমতে থাকলে পরিবেশগত ভারসাম্য আরও হুমকিতে পড়বে। ঢাকা শহরে এখনই কিন্তু প্রয়োজনের তুলনায় 10 ভাগের 1 ভাগও পার্ক নেই। 25 ভাগ যেখানে সবুজ এলাকা থাকার কথা এখন আছে 5 ভাগের কম। তাহলে এই প্রবণতা চললে তো সেটা দেখা যাবে 10 বছর পরে 2 ভাগে নেমে আসবে। এই শহরে অক্সিজেন তৈরি করার পার্টটাই না থাকলে তো আলটিমেটলি যে অক্সিজেনের ক্রাইসিস, আমাদের ফুসফুসগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের প্রচুর অসুখ বিসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে এয়ার পলিউশনের কারণে। রাজধানীর পার্ক সংকটের আরেকটি বড় উদাহরণ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। সংস্কারের নামে বছরের পর বছর ধরে এটি বন্ধ। একসময় শিশুদের কোলাহলে মুখর থাকা পার্কটি এখন পরিণত হয়েছে কংক্রিটের কাঠামো আর আগাছায় ঢাকা এক স্থানে। শিশু পার্ক, বিনোদন কেন্দ্রগুলা, খেলার মাঠ, যারা অবৈধ দখল করছে তাদেরকে উচ্ছেদ করে এগুলা উন্মুক্ত করে দেওয়া উচিত। বাচ্চাদের মস্তিষ্ক বিকশিত হতে পারে, তারপর হচ্ছে তারা ফ্রিডমলি চলাফেরা করতে পারতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, সংস্কার কাজ শেষ করে আগামী বছরের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পার্কটি। ঢাকা শহরে নাই তেমন পার্ক, তাই না? তারপরে আবার এটাকে বন্ধ করে দেয়া, এটা তো খুবই দুঃখজনক। তো এটা আসলে ইন্টেনশনালি এই কাজটা করা হয়েছিল, যেটা কোনোভাবেই উচিত ছিল না, যুক্তিযুক্ত ছিল না। আমরা তো আশা করি নেক্সট ইয়ারেই আমরা উন্মুক্ত করে দিতে পারবো। ডিএনসিসি আওতাধীন এলাকার 54টি ওয়ার্ডের মধ্যে মাত্র 25টি পার্ক এবং ডিএসসিসি আওতাধীন এলাকার 75টি ওয়ার্ডের মধ্যে মাত্র 30টি পার্ক রয়েছে। ঢাকার মোট 129টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে 10টি ও ঢাকা দক্ষিণের 31টি ওয়ার্ডে নেই কোনো পার্ক বা খেলার মাঠ। শিশুদের সুস্থ মানসিক বিকাশে আনন্দ ও বিনোদনের গুরুত্ব অনেক, আর সেই সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখে পার্ক। তবে রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে উন্মুক্ত পার্কের সংখ্যা, যার কারণে মানুষ ভিড় করছে হাতিরঝিল ও 300 ফিট সড়কসহ বিভিন্ন খোলা জায়গায়। পার্কের এই সংকটে নগরীর রাস্তাগুলোই যেন হয়ে উঠেছে মানুষের অবসরের ঠিকানা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা। দেখলেন ঢাকার পার্কের চিত্র। আজ দিনভর দেশের বিভিন্ন জেলার পার্কের বেহাল দশা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রচার করেছে চ্যানেল ওয়ান। এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। শোকার শ্রদ্ধায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরানের মানুষ। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও তার আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশ্লেষকরা বলছেন, এই জানাজা ইরানের শাসন ব্যবস্থার জন্য বড় পরীক্ষা। খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়েরও চেষ্টা করবে দেশটির নেতৃত্ব। গোটা ইরান শোকের চাদরে ঢাকা। দীর্ঘ 4 মাস পর ইরানের প্রায়ত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ জনসম্মুখে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের আশেপাশের এলাকায় এখন জনসমুদ্র। প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে এসে কান্নায় ভেঙে পড়ছেন তেহরানবাসী। শোক অনুষ্ঠানে মাইকে পার্সিয়ান ভাষায় বেজে উঠছে, হায় হাসান, আমাদের বিশ্বাসই হচ্ছে না তুমি আর আমাদের মাঝে নেই, তোমাকে কেড়ে নেওয়া হয়েছে। খোদার কসম, আমরা বুঝে উঠতে পারছি না তোমাকে কিভাবে বিদায় জানাবো। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে সারিবদ্ধ 5টি কফিনবন্দি মৃতদেহ। প্রতিটি কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। রয়েছে আয়াতুল্লাহ খামেনি, তার বড় মেয়ে, জামাতা এবং পুত্রবধূ। তবে সবার দৃষ্টি কেড়েছে ছোট্ট একটি কফিন, যা ছিল মাত্র 14 মাস বয়সী নাতনির নিথর দেহ। কফিনের সামনে তার নিষ্পাপ ছবি দেখে অনেকেই বুক চাপড়ে চিৎকার করেছেন, কেউ কেঁদেছেন নীরবেই। আলী খামেনির কফিন মোড়ানো হয়েছে একটি লাল পতাকা দিয়ে, যা ছিল শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ প্রতীক। খামেনির হত্যাকাণ্ডকে কারবালার সাথে তুলনা করে আত্মত্যাগ এবং শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সাধারণ ইরানিরাও মনে করছেন দীর্ঘ সংঘাতের পর খামেনির এই শোক তাদের শক্তিতে পরিণত করবে। بابت شهادت رهبر عزیزمون به شدت
আমাদের প্রিয় নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই পরিস্থিতি আমাদের হৃদয়ে যে অপরিসীম শোকের সৃষ্টি করেছে তা পূরণ করার কোনো উপায় নেই। এই শোক আমাদের কাছে একজন পিতাকে হারানোর মতোই। কেবল তার রক্তের প্রতিশোধ নিশ্চিত করার মাধ্যমেই এই দুঃখ কিছুটা লাঘব হতে পারে। খামেনির শাসনের বিরুদ্ধে ইরানে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী দমনপীড়নের ঠিক 6 মাস পর এই আয়োজন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়ের চেষ্টা করছে দেশটির ধর্মীয় নেতৃত্ব। তবে তাদের আহ্বান ছাড়াও সরকারি কর্মচারী, আধা সামরিক বাহিনী সহ রাস্তায় নেমেছে সর্বস্তরের শোকার্ত মানুষ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের মঞ্চে জমে উঠেছে নাটকীয়তা। আফ্রিকার দেশ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল মেসি বাহিনীর। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে হয়তো তা ভাবতেই পারেননি লিওনেল স্কালোনি। যোগবিয়োগের হিসাবে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে আফ্রিকার দেশটি। তারকাবিহীন এই দলটি শেষ 16 জায়গা করে নিতে না পারলেও দর্শকদের হৃদয়ে ঠিকই জায়গা করে নিয়েছে ভোজনিয়ারা। একটা দুর্বল প্রতিপক্ষ সময়ের সাথে সাথে অনেক বড় কিছু করে দেখাতে পারে, তাই প্রমাণ করে দিল কেপ ভার্দে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে যোগ বিয়োগের হিসাবে এত দূর যাবে তা হয়তো অনেকের চিন্তার বাইরেই ছিল, কিন্তু আত্মবিশ্বাস যে মানুষকে হিমালয় জয় করতেও শেখায়। বিশ্বমঞ্চে আরেকবার তার প্রমাণ দিয়ে গেল কেপ ভার্দে। অসম লড়াইকে এক শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধে পরিণত করেছে আফ্রিকার দেশটি। তাই হয়তো এই ম্যাচটি বিশ্বকাপের স্মরণীয় একটি ম্যাচ হয়ে থাকবে চিরকাল। এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে ফেলে কেপ ভার্দে। শুরুর প্রথম আক্রমণটিও আসে তাদের থেকেই, তবে সেই আক্রমণ সামলে নেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর ধীরে ধীরে চেনা ছন্দে ফেরে আর্জেন্টিনা। 18 মিনিটের প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে প্রথম শট নেন লিওনেল মেসি, কিন্তু গোলের দেখা মেলেনি। এরপর ফ্রিকিক থেকেও গোলের চেষ্টা করেন এলেমটেন, তবে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া সেটিও ঠেকিয়ে দেন। তাতেও আক্রমণের ধার কমেনি আলবিসেলেস্তেদের। লিসান্ড্রো মার্তিনেজের দারুণ এক লং পাস থেকে বল রিসিভ করেই কেপ ভার্দের জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। অসাধারণ সেই ফিনিশিংয়ে লিড পায় আর্জেন্টিনা। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেলেও ভোজিনিয়া অসাধারণ সেভ করে ম্যাচের উত্তাপ ধরে রাখেন। অন্যদিকে কেপ ভার্দে কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। যে দলকে অনেকটা সহজ প্রতিপক্ষ ভেবে এসেছিল আর্জেন্টাইন সমর্থকেরা, সেই কেপ ভার্দেই 59 মিনিটে সমতায় ফেরে। ডেরোই দুয়ার্তের শটে সমতায় ফেরে ব্লু শার্টস। রায়ান মেন্ডেস ডান দিক থেকে বল বাড়িয়ে দেন দুয়ার্তের কাছে। তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্ড্রো মার্তিনেজ, কিন্তু দুর্দান্ত এক শটে মার্তিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে বল চালে পাঠিয়ে দেন দুয়ার্তে। এক মুহূর্তের জন্য মাথায় হাত দিয়ে বসে আর্জেন্টাইন সমর্থকেরা। ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল খেলাটা যেন মেসি বনাম ভোজিনিয়া। 63 মিনিটে গোলের সুযোগ পেয়ে ছুটে যান মেসি। লক্ষ্য বরাবর শট নিলেও তা ফিরিয়ে দেন কেপ ভার্দের গোলকিপার। 73 মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া মেসির দারুণ কার্ভ শটও ঠেকিয়ে দেন এই রক্ষণ প্রাচীর। মনে হচ্ছিল মেসির মন পড়ে ফেলতে পারছেন ভোজিনিয়া। অন্যদিকে ব্লু শার্কের ডিফেন্ডাররাও কড়া মার্কিংয়ে রেখেছিল এই আর্জেন্টাইন তারকাকে। সব মিলিয়ে চেষ্টার কমতি না থাকলেও এক সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ম্যাচের নাটকীয়তা পৌঁছে যায় চরমে। পুরো ম্যাচে 8টি গোল সেভ করেন ভোজিনিয়া। যেখানে শুরু থেকে বলের দখল ছিল আর্জেন্টিনার, সেখানে অতিরিক্ত সময় উল্টো চিত্র দেখা যায়। বেশিরভাগ সময় বলের দখল ছিল আফ্রিকার দেশটির কাছেই। 93 মিনিটে মার্তিনেজের গোলে সাময়িকভাবে স্বস্তি ফিরে আসে আর্জেন্টিনা শিবিরে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 103 মিনিটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। সিডনি ক্যাব্রিয়াল বাম দিক থেকে ভেতর ঢুকে দারুণ এক কার্ভ শটে পরাস্ত করেন এমিলিয়ানো মার্তিনেজকে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা তো এত সহজে হার মানার পাত্র নয়। মেসির হোম গ্রাউন্ড মায়ামিতে এভাবে বিদায় নেওয়া যায় না। শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয় আর্জেন্টিনার। বোর্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
শেষ সময়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় কেপ ভার্দে, তবে ভাগ্য সহায় হয়নি আফ্রিকার দেশটির। তবুও বিশ্বমঞ্চে এই ম্যাচের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়ে গেল কেপ ভার্দে ও গোলকিপার ভোজিনিয়া। শেষ 16তে জায়গা না হলেও দর্শকদের মনে বড় জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16। প্রথম ম্যাচে রাত 11টায় কানাডার মুখোমুখি হবে মরক্কো। অপর ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ম্যাচটি শুরু হবে রাত 3টায়। দুই দলের 5 হেড টু হেডে এগিয়ে রয়েছে ফ্রান্স। ফরাসিদের জয় 3টিতে আর বাকি 2 ম্যাচ ড্র। আসরের 4 খেলাতে প্রতিপক্ষের জালে 13 গোল দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, দেমবেলেদের ফর্ম যে কোনো দলের জন্য চিন্তার কারণ। অবশ্য ভয়ডরহীন ফুটবল খেলতে চায় প্যারাগুয়ে। টুর্নামেন্টটি 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে শেষ 16 টিকিট কেটেছে ল্যাটিন আমেরিকার এই দলটি। দেশি বিদেশি বিনিয়োগকারীরা যেভাবে আকৃষ্ট হচ্ছেন তাতে দ্রুতই $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর প্রথমবারের মতো শনিবার সকালে নিজ শহর চট্টগ্রামে গিয়েছেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অর্থমন্ত্রী বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রামই হবে দেশের অর্থনীতির মূল লজিস্টিক হাব। এত বড় একটা বাজেট একটা কঠিন সময়ে, যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে, সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফা বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসন বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের আরকান রাজ্যে মংডু ও বসিডং সীমান্ত এলাকায় গত কয়েকদিনের জান্তা বাহিনীর বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্তের জালিয়াপাড়া, শাহপুরের দ্বীপ, সারবাং, কায়ুবখালীপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মনে। তবে নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি, ঘটেনি অনুপ্রবেশের ঘটনাও। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয়রা। হামলার কারণে টেকনাফের যে সীমান্তবর্তী এলাকার টেকনাফের সীমান্তে যে বাড়িঘরগুলো রয়েছে, এগুলো থরথর করে কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। টেকনাফবাসী খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। টেকনাফের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এই কোস্টগার্ড, বিজিবি এদেরকে আরো অনেক সতর্কতা থাকতে হবে। সম্মুখে মানে বিজিবি বর্মাতুন মানুষ রোহিঙ্গা পারাবার কোনো হিসাব পিতার নাই। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফের পাশাপাশি উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ বাড়িয়েছে বর্ডার গার্ড, বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় আছে, আমাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করছে। সীমান্তে যে জনবল থাকার কথা, সর্বোচ্চ পরিমাণ জনবল এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নৌটহলের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। এর বাইরে আপনারা জানেন যে প্রযুক্তিগতভাবে রেডারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে বিজিবি এবং কোস্টগার্ড নিয়মিত নজরদারি করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আর কোন রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই প্রত্যাশা সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে সংঘাত হয় আর এপারে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজেপির এই মহড়ায় জানান দিচ্ছে, বাংলাদেশে আর অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার। একদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি এখন আর নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, বরং এর প্রকোপ চলছে সারা বছরই।
যা বেশ ভয়ের কারণ। এ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তারা। বছরের শেষ 6 মাস ডেঙ্গির প্রকোপ থাকে, বাড়তে শুরু করে জুন মাস থেকেই। এবারও তার ব্যতিক্রম নয়। গত মাসের তুলনায় জুন মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। ডেঙ্গির মরণ কামড় থেকে রেহাই পাচ্ছে না কোনো বয়সীরাই। শিশু, তরুণ এবং প্রবীণ সব বয়সীরাই ডেঙ্গির সংক্রমণে অসুস্থ হয়ে পড়ছেন। আবার বমি টুমি হয়েছে, এরকম রক্ত পড়ছে বমির সাথে, এরকম। এখন তো আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। 3-4 দিন ধরে জ্বর নয়, আলট্রাসাউন্ড করছি, আত্মান করছে, অনেক জ্বর রিপোর্ট আগে না কইতাম কি জ্বর না রিপোর্ট দেয়নি। এবং নিয়মিত সিবিসি পরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্লাটিনামগুলো বাড়তেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। 2-3 বছরে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তা আশা করা যায় যে এই বছর অতটা নাও হতে পারে। তো এটা হয়তো জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে, প্রতিনিয়তই আমরা জনগণকে সচেতন করছি। হ্যাঁ, কাজেই আতঙ্কের কিছু নেই, আমাদের সচেতনতার মাত্রা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের রোগী, ডেঙ্গু আক্রান্ত রোগী দিনে দিনে কমতে থাকবে। কিন্তু যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, ডেঙ্গু কিন্তু হামের মতো এত মৃত্যু হবে না, কারণ আমরা চিকিৎসাটা শিখে ফেলছি। আমাদের ডাক্তারদের যথেষ্ট ট্রেনিং করা আছে, অনেকবার গেছে। প্রপারলি যদি ম্যানেজ করা যায়, ফ্লুইড ম্যানেজমেন্ট করা যায়, শক ম্যানেজমেন্ট করা যায়, ডেঙ্গুতে কিন্তু বাচ্চা মারা যাবে না। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,924 জন। এর মধ্যে 62.1% পুরুষ ও 37.9% নারী। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। দেশের মানুষ ও সংস্কৃতিকে জানার সুযোগ তৈরি হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা পায় বলে মনে করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর তেজগাঁওয়ে আল উম্মা জার্নাল এবং ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, কোনো নির্দিষ্ট একটি চিন্তায় ভাব বিনিময় হতে পারে না। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো না। তাদের উদ্দেশ্যের মধ্যে এই মুহূর্তে বিশ্বের সংকটের সকল ধরনের সমাধানের জন্য সব ধরনের চিন্তা এবং মতাদর্শের সংমিশ্রণ এবং বিনিময়কে তারা একটা অনিবার্য শর্ত মনে করেন। ডিমের ন্যায্য মূল্য বাজারে সিন্ডিকেট ভাঙা এবং খাবার ওষুধের দাম কমানোর দাবিতে গাজীপুরে মহাসড়কে ডিম ভেঙে বিক্ষোভ করেছেন পোলট্রি খামারিরা। সকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভে অংশ নেন শতাধিক প্রান্তিক পোলট্রি খামারি। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খামারিদের অভিযোগ, পোলট্রির খাবার ও ওষুধের লাগামহীন দাম বৃদ্ধির কারণে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে বাজারে তার চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে। অথচ মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে ভোক্তাদের বেশি দাম গুনতে হচ্ছে। তাদের দাবি ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা এবং উৎপাদন খরচ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে প্রান্তিক পোলট্রি খামারগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে। স্বাস্থ্য খাতে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিললেই চাকরিচ্যুত করা হবে, বদলি নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। স্বজনপ্রীতি ও দুর্নীতিকে সরকার কোনোভাবেই ছাড় দেবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যা দরকার তাই করেছে, জনগণের জন্য কোনো কাজ করেননি। বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে চলতি বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সকালে সিলেটে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজেটে খাতোয়ারি যে বরাদ্দ দেওয়া হয়েছে তার শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করবে সরকার। সমবায় পণ্যের রপ্তানি বাড়াতে সমবায় অধিদপ্তর ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে সমঝোতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক সমবায় দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় ছাড়া গ্রামীণ অর্থনীতির মুক্তি সম্ভব নয়। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম হলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, মার্কেট ও হকারদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এইচএসবিসি ব্যাংকের 257 জন কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে করা হয়নি, এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। রাজধানীর ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা ছাঁটাই প্রক্রিয়া বাতিল এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে তুমুল নাটকীয়তা। কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে তৃণমূল ভবন দখলে নিয়েছে দলের ঋতুব্রতের নেতৃত্বাধীন বিদ্রোহী অংশের নেতারা। এরপর সেখানে অবস্থান নেন মমতা সমর্থকরাও। টানটান উত্তেজনা আর নাটকীয়তা ঘিরে ভবনটিতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। নিজেদের আসল তৃণমূল কংগ্রেস দাবি করে শুক্রবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী অংশ তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় দখলে নেয়। কলকাতার মেট্রোপলিটন এলাকায় থাকা কার্যালয়টি দখলের পর সেখানে বিদ্রোহীদের ঘোষণা করা সর্বভারতীয় সভাপতি অরূপ রায়ের নাম লেখা নতুন ব্যানার টানানো হয়। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পশ্চিমবঙ্গের 2/3 বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সাথে রয়েছেন। বৃহস্পতিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বেঞ্চের সামনে উপস্থিত হয়ে নিজেদের মূল দল হিসেবে তুলে ধরে তৃণমূলের জোড়া ফুল প্রতীক দাবি করেন তারা। এরপর দিল্লি থেকে ফিরেই শুক্রবার বিকেলে সরাসরি দলীয় দপ্তরের দখল নেন ঋতব্রতরা। বিদ্রোহী অংশের সাথে এ সময় ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রাব্বানী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতো শীর্ষ নেতারাও ছিলেন। ভবনটি দখলের পর তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শক হিসেবে রাখবেন তারা। তবে অভিষেক তৃণমূলে থাকবেন কিনা তা দলটির নতুন কমিটি সিদ্ধান্ত নেবে। ঋতব্রতরা বেরিয়ে যাওয়ার সময় ভবনটিতে তালা দিয়ে যান। জানান, এই কার্যালয় থেকেই দল পরিচালনা করা হবে। বিদ্রোহীদের কার্যালয় দখলের খবর পেয়ে সেখানে যান মমতা সমর্থিত তৃণমূল বিধায়ক কোনাল ঘোষ। এই দখলদারির নেপথ্যে রাজ্যের শুভেন্দু সরকার এবং পুলিশের মদদ রয়েছে বলে অভিযোগ আনেন তিনি। উত্তেজনার মধ্যেই পুলিশ ও সেনা মোতায়েন করা হয় ভবনটি ঘিরে। বিধানসভা নির্বাচনের পর থেকেই ভাঙন চলছে তৃণমূলে। গত মাসের 21 তারিখে নিউ টাউনের হোটেলে বৈঠক করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের নতুন কমিটি গঠন করেন বিদ্রোহী নেতা ঋতব্রত। তৃণমূলের চেয়ারম্যান করা হয় হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। এদিকে তৃণমূল কার দখলে থাকবে তা নিয়ে পাল্টাপাল্টি দাবির ভিত্তিতে ঋতব্রত ও মমতাকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবারের মধ্যে দুজনের জবাব চাওয়া হয়েছে। 21 জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা ও বিদ্রোহীদের ডাকা সমাবেশ ঘিরেও বাড়ছে উত্তেজনা, যদিও কাউকেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মাউন্ট রাশমোরে ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। ভাষণে আমেরিকার ঐতিহ্য সংস্কৃতির প্রসারে জোর দেওয়ার পাশাপাশি সমাজতান্ত্রিক ও কমিউনিস্টদের উত্থানের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ইহুদিদের বেশিরভাগই কেন ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয় তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তিনি। একই সাথে তিনি নিজেকে ইসরায়েলের সবচেয়ে বন্ধুসুলভ প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেন। এদিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যু ও শেষকৃত্য নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে ট্রাম্প বলেছেন, খামেনি শেষ বিদায় উপলক্ষে ইরানকে 1 সপ্তাহে ছুটি দিয়েছে আমেরিকা। সাম্প্রতিক যুদ্ধের পর আমেরিকার সাথে তেহরান সমঝোতা করতে আগ্রহী বলেও দাবি করেছেন তিনি।
আমরা বীরদের স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে রয়েছি, যারা ছিলেন একদল সত্যিকারের অবিশ্বাস্য মানুষ, এবং আমরা এই আমেরিকার নায়কদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের আবারও উৎসর্গ করছি। আমেরিকার পরিচয় নতুন করে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের দেশে কমিউনিস্টদের হুমকির পুনরুত্থান ঘটছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন জনপ্রিয় পপ গায়িকা টেইলর সুইফট এবং NFL তারকা ট্রাভিস কেলসি। হলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বসেছিল জমকালো এই বিয়ের আসর। দর্শকের অন্যতম বড় এই সেলিব্রিটি ইভেন্টে হাজির হয়েছিলেন বিনোদন ও ক্রীড়া দুনিয়ার শীর্ষ তারকারা। ঠিক যেন কোনো মিউজিক ভিডিওর দৃশ্য। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতেই নিউ ইয়র্কের ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বিলবোর্ডে ভেসে ওঠে বিশেষ বার্তা, জাস্ট অ্যান্ড টি ম্যারিড। আমেরিকার অন্যতম শীর্ষ পপ গায়িকা টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসির দীর্ঘদিনের প্রেম রূপ নিল পরিণয়ে। স্থানীয় সময় শুক্রবার চরম গোপনীয়তার মাঝেই বিয়ে করলেন এই তারকা জুটি। বিয়েতে ছিল না প্রথাগত কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান। ম্যান অফ অনার হিসেবে সুইফটের পাশে ছিলেন তার ছোট ভাই অস্টিন সুইফট। ট্রাভিসের বেস্টম্যান হিসেবে ছিলেন বড় ভাই জেসন কেলসি। বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের কাস্টমাইজড পোশাকে সেজেছিলেন বরকনে। কার্টিয়ারের গহনা এবং ক্রিশ্চিয়ান লুবোটেনের জুতো পরেন সুইফট। জনপ্রিয় হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার পরিচালনা করেন বিয়ের আনুষ্ঠানিকতা। অতিথি হিসেবে ছিলেন হলিউডের নামকরা সব তারকা। তবে কঠোর নিরাপত্তার কারণেই বিয়ের আয়োজনের কোনো ছবি প্রকাশ করেননি অতিথিরা। হাই প্রোফাইল এই বিয়েকে কেন্দ্র করে তাপপ্রবাহ উপেক্ষা করেই ম্যাডিসন স্কোয়ারের চারপাশের ব্লকগুলোতে ভিড় করেছিলেন হাজার হাজার সুইফটি বা সুইফট ভক্তরা। প্রিয় তারকার বিয়ের খুশিতে অনেকেই মেতে ওঠেন গানে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো আরও একবার। 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় শহীদ পরিবারের ক্ষোভ। প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিনেত্রী শাওন সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সংস্কার কাজে ধীরগতি সহ নানা কারণে রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে পার্ক। সীমিত সবুজের নগরীতে ব্যাহত হচ্ছে শিশুদের বিকাশ। শোক আর শ্রদ্ধায় খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। গ্র্যান্ড মুসল্লায় মানুষের ঢল, শোককে শক্তিতে পরিণত করার বার্তা। এবং নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে কানাডা মরক্কো। আর এই ছিল আজকে সন্ধ্যার বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।